সবাইকে আমন্ত্রণ। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে হাজির হয়ে গেছি আমি রেজওয়ানুজ্জামান। আর আজকে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক, স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত ক্রীড়াবিদ এস.এম. রকিবুল হাসান। স্বাগত জানাচ্ছি আপনাকে। ক্রিকেট বোর্ড যারা ফলো করেন কিংবা ক্রিকেটের সংবাদ যারা ফলো করেন দেখবেন যে গত কিছুদিন ধরে ক্রিকেট বোর্ডের নানা সংবাদ কিন্তু আলোচনায় আসছে। সেটা মাঠের ক্রিকেটের নয়, মাঠের বাইরের নানা ঘটনা। কি হচ্ছে আসলে ক্রিকেট বোর্ডে, কেন হচ্ছে এইসব, সেসব নিয়ে আমরা কথা বলবো। আপনারা চাইলে অংশ নিতে পারেন এই আয়োজনে। ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। আমরা রকিবুল হাসান বলছিলাম, কয়েকটা শিরোনাম আপনি শুনছিলেন যে তাওহিদ হৃদয়ের নিষেধাজ্ঞা, সেটা গত কিছুদিন ধরে আলোচিত। তারপরে ক্রিকেট বোর্ডের স্থায়ী আমানতে স্থানান্তরের ব্যাখ্যা। তারপরে সভাপতি বলছেন যে তিনি একা, তাকে কেউ সহযোগিতা করছেন না, একাই তাকে এগিয়ে নিতে হচ্ছে। একটা পরিবর্তিত পরিস্থিতিতে ক্রিকেট বোর্ডে এরকম ঘটনা ঘটাই কি স্বাভাবিক আপনার মনে হয়? দেখেন, এখানে আমি যেটা বলবো যে সেটা অবশ্যই স্বাভাবিক হওয়া উচিত হয়নি। এক, দুই নম্বর হলো এখানে এই বোর্ডে কারা আছেন। আপনি দেখবেন 90% যারা আছেন তারা সেই আগের বোর্ডগুলির সদস্য ছিলেন, যারা ওনারা এখান থেকে সরে যাননি। আবার অনেকে নিজেদেরকে মনে করেছেন যে আমরা তো অন্যায় করিনি, আমরা থাকি। আবার অনেকে হয়তো কোরাম যদি না হয় ক্রিকেট বোর্ড তখন চালানোটাই পরিচালনা ক্রিকেটের স্বার্থেও হয়তো তারা রয়ে গেছেন। তো সব মিলিয়ে বাট ইন দ্য ব্যাক অফ দ্য মাইন্ড আমার মনে হয় যে ফারুক এবং নাজমুল এই দুজনই তো আসলো এনএসি নতুন, তো তাদের সঙ্গে তাদের যে একটা দূরত্ব আমার কাছে মনে হয় হয়তো বা ছিল, বিকজ ফারুক ওয়াজ কলিং অল দ্য শটস অ্যান্ড নাজমুল টেকনিক্যাল ব্যাপারগুলো হ্যান্ডেল করছিল। ফাইন, নাজমুল ফাইন। তো সেই দিক থেকে আমার কাছে মনে হচ্ছে যে এখানে এখানটা সমন্বয়ের অভাব হচ্ছে। এবং ফারুক, যেটা আপনার কথা থেকে বেরিয়ে আসছে যে ফারুক বলেছেন যে আমি কোঅপারেশন পাই না, বাট এখানে আমি ফারুকের সঙ্গে আই অ্যাগ্রি টু ডিসঅ্যাগ্রি কিছুটা। সেটা হলো যে আমি কোঅপারেশন পাচ্ছি, আমি কি চাইছি কোঅপারেশন, এই প্রশ্নটা সামনে আসবে। তারা আমাকে কোঅপারেশন করছে না, আপনি করছেন না আমাকে, কিন্তু আমি কি চাচ্ছি কি না এটা তো আমার ভিতরে তলায় দেখিনি। এরকম কিছু আছে কিনা আমি জানি না, যদি থাকে দুঃখজনক। বাট অল সেড অ্যান্ড ডান, যখন এই ধরনের ইস্যু হয়, এবং ফারুক তো এটা কোন প্রেক্ষিতে বলেছে, ওই ব্যাংকের টাকা যে এক জায়গা থেকে সেটার প্রেক্ষিতে বলেছে, এবং আরও যে ঘটনাগুলো ঘটছে সব কিছুতেই বলছে। তো সেখানে ফারুক ইজ অলসো নট টোটালি ওয়াকেবহাল এখনও পুরো হাউ দি বিসিবি অপারেটস। এবং আমি আপনার এখানে বোধহয় যতবার আসছি একটা কথাই বলছি যে আমাদের ক্রিকেট বোর্ডটাকে কর্পোরেট ম্যানেজমেন্টের আদলে চালাইতে হবে। আপনি যদি ইন্ডিপেন্ডেন্সি না দেন, আপনি যদি ডিপার্টমেন্টগুলোর যে ম্যানেজাররা আছে বা তাদেরকে যদি আপনি ফুল কনফিডেন্সি নিয়ে তাদেরকে স্বাধীনতা না দেন কাজ করার, তাহলে তো আপনি পারবেন না। বোর্ড ডাইরেক্টররা যদি ফুল টাইম একটা একজন কর্মকর্তার মতন যদি অফিসে আসে আর সব সই করে, 6 জন সই লাগে একটা কিছু পাস করতে হইলে, হোয়াট ইজ দিস গোয়িং অন? এইভাবে তো কোনো দিন কোনো চলতে পারে না। তো বাট ফারুককে আমি দেখেছি, আমি বিপিএলের দায়িত্বে ছিলাম টেকনিক্যাল ব্যাপারে, হি ওয়াজ ভেরি স্পন্টেনিয়াস, স্পট অন। যখন আমি নিয়ে গেছি, আপনি জানেন আমি খুব ভাগ্যবান যে আমার বাবা আমাকে আমেরিকান স্কুলে পড়াশোনা করে বড় করেছে। সো আই নো ম্যানেজমেন্ট, এবং আমি আমেরিকান কোম্পানিতে চাকরি করে বড় হয়েছি, যে হাউ টু গেট সামথিং ডান অর অ্যাকসেপ্টেড ফ্রম দ্য ম্যানেজমেন্ট। এর নিয়ম কারণ আছে। ইউ হ্যাভ টু মেক এ রিপ্রেজেন্টেশন। একটা কিছু চাইলে একটা সুন্দর বানিয়ে আপনি প্লেস করেন, তারপরে প্রেসিডেন্টের উপর আপনাকে হয়তো ডাকবে বা করবে, আলাপ করবে। বোর্ড ডাইরেক্টরদের কাজ হওয়া উচিত সবসময় ওভারসি করা। বাজেট পাস করবে ক্রিকেট বোর্ড, যেই বাজেটটা চাইবে সব ডিপার্টমেন্ট থেকে বছরের, তারপরে দেখবে যে বাজেটটা যেভাবে পাস করে দেওয়া হলো সেইভাবে কাজগুলো হচ্ছে কিনা। এই ওভারসি করাটাই হলো বোর্ড ডাইরেক্টরদের কাজ। এবং একই সঙ্গে সহায়ক ভূমিকা দেওয়া, তাদেরকে দেওয়া। কিন্তু এখানে বোর্ড ডাইরেক্টরসরা আমাদের আগেও দেখছি, খুব বহুলাংশে দেখেছি, এবং সব বোর্ড ডাইরেক্টর ইনভলভ হইতেন না, গুটি কয়েক তারা ইন্টারফেয়ার করতেন ডে টু ডে ম্যাটার্স, ডে টু ডে অ্যাফেয়ার্সে, হুইচ ইজ রং। যেটা কিনা কারণেই এটার একটা এই পুরো বোর্ডটাই হয়ে আছে, তাদের যে ম্যানেজমেন্ট যে প্রসিডিওরটা এইখানে সে আগের সেই ইসের মতো রয়ে গেছে, যে পুরনো ধাঁচেই চলছে এখনও।
কোনো নতুনত্ব আসতে পারেনি। ফারুক এখনও চেষ্টা করে হয়তো ওটা পারছেন না, বা উনি চাচ্ছেন কিনা। অনেকে বলছেন যে ফারুক একাই চালাতে চায়। দেখেন ক্রিকেট বোর্ডে সব সময় কিন্তু সব দেশেই দেখবেন, বিশেষ করে উপমহাদেশের, যে বোর্ডের প্রেসিডেন্ট কলস অল দ্য শট আলটিমেটলি। তার অনেক তিনি ফোকাসে থাকেন কিংবা ফোকাসে থাকেন, ওনাকে অনেক সিদ্ধান্তগুলো, ওনাকে হার্ড ডিসিশনসগুলো ওনাকে নিতে হয়। এখানেও ফারুককে সেই কাজটাই করতে হবে। তো এখন এই জায়গায় এসে দেখা গেল যে ওই যে বললাম শুরুতে আমি আজকে আপনার সামনে, যে আগের কিছু লোকজন রয়ে গেছে এবং সবার মাথার মধ্যে একটা নির্বাচন খেলছে কিন্তু এখন, যে সামনে ক্রিকেট বোর্ডের নির্বাচন আসবে, কেউ কে থাকবে, আমি কাউন্সিলর হতে পারবো, হইতে হবে, কোন ক্লাবকে আমি ফেভার করব। বা এখনও তো দেখেন যে ম্যাচ ফিক্সিংয়ের গন্ধ চারদিকে আসছে। ম্যাচ ফিক্সিং বলবো না, বেটিং বা একটা কিছু আমি বলবো, হোয়াট এভার ইট ইজ, এগুলো তো সামনে এসছে আমরা, উইচ ইজ ভেরি ডেঞ্জারাস। তো সেই জায়গায় যেয়ে কিন্তু ক্রিকেট বোর্ড যে জিনিসটা, যেটা ফারুককে দায়ভার নিতেই হবে, কারণ সে সভাপতি। তার উচিত ছিল ওইখানে হি শুড হ্যাভ পুট হিজ ফুট ডাউন, নাথিং ডুইং। কিন্তু আমি যেটা শুনতে পেয়েছি, উনি নাকি বলেছিলেন যে টেকনিক্যাল কমিটি যেটা করবে দ্যাটস ফাইনাল। এটাই হওয়া উচিত। টেকনিক্যাল কমিটি একজনকে ফাইন করে দিয়েছে বা সাসপেন্ড করে দিয়েছে, দ্যাটস দ্য বটম লাইন। তো এরপরে কী হবে? আমি রকিবুল হাসান তো চিফ ম্যাচ রেফারি, আমি বিপিএলের চিফ টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান ছিলাম। আমাকে এখন বললেও তো আমি আপনার কাউকে ফাইন করব না। 3 বার 10 বার চিন্তা করবো যে আমি করে তো আমার মান সম্মান যাবে, কারণ আমার এটাকে আবার ইন্টারফেয়ার থাকবে কি থাকবে না এই সিদ্ধান্তটা, যেটা দুনিয়ার কোথাও আপনি পাবেন না। টেকনিক্যাল কমিটির যে কমিটি হয় বা তার যে চেয়ারম্যান হয়, তারা যেটা করে দিবে, তাদের তো দায়িত্বটাই দেওয়া হয়েছে ওইটা। তাদের একটা টার্মস অফ রেফারেন্স আছে যে কোনটার মধ্যে তারা থাকবে, কোন অফেন্সের পরে ধরেন 3-এর লেভেল 3, লেভেল 4-এ, তখন ডিসিপ্লিনিং কমিটির কাছে যেতে পারে। ডিসিপ্লিনিং কমিটিও যদি মনে করে যে এখানে কিছুটা ক্রিকেটের স্বার্থে বা ইসের স্বার্থে বা ওই প্লেয়ারের ক্যারিয়ারের স্বার্থে, দেশের ক্রিকেটের স্বার্থে কিছু করা যায় কি না, দেন দ্য ডিসিপ্লিন কমিটি মাস্ট সিট উইথ দ্য টেকনিক্যাল কমিটি চেয়ারম্যান, ডেকে নিয়ে ইন ক্যামেরা, এটা কেউ জানতে পারবে না, বলবে এটাকে আপনার, এবং ওটা আপিল আসতে হবে। এই ক্ষেত্রে মুখে মুখে আপিল, আমি সেটা জানিছি, আমি ইনভেস্টিগেট করছি, এটা কোনো লেটার ফেটার দেওয়া হয়নি, মুখে মুখে সব মডার্ন ক্লাব থেকে। আমরা তাওহীদ হৃদয়ের ইস্যুটা বলছে, মানে আপনি একটু আমাকে লটা যদি বলেন যে যেটা আম্পায়ার এবং ম্যাচ রেফারি যে শাস্তিটা তাকে দিয়েছে, প্রথমে একটা লেভেল 2-র জন্য 7 পয়েন্ট পর্যন্ত তাকে ডিমেরিট পয়েন্ট কাটা হয়েছে এবং অটোমেটিক 2 ম্যাচ তার নিষিদ্ধ হওয়ার কথা। 1 ম্যাচ নিষিদ্ধ হওয়ার পর আপিল করা হয়েছে, কিন্তু টেকনিক্যাল কমিটি সেই আপিল অ্যাকসেপ্ট করেনি আমরা যতদূর জানি। পরবর্তীতে সেটা বাইলস চেঞ্জ করে ফেলা হয়েছে, কিংবা প্লেইং কন্ডিশনটাই আসলে টুর্নামেন্টের মাঝপথে চেঞ্জ করে ফেলা হয়েছে, এমনটা আমরা শুনেছি। একটা মেমো ইস্যু করা হয়েছে ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। আমি বলছি এটা আসলে ঘটতে পারে কিনা কোনো টুর্নামেন্টে এরকম? এটা একটা পৃথিবীর 8ম আশ্চর্য আছে কিনা আমি জানি না, 7ম আশ্চর্য পর্যন্ত শুনেছি, এটা একটা 8ম আশ্চর্য এরকম একটা কিন্তু ঘটিয়েছে বা ঘটে থাকলে আমি কিন্তু দেখি নাই, কিন্তু শুনছি। আপনি বললেন, আমিও জানলাম, কিন্তু আপনার আগে আমাদের কাছে দুটো মেমোই আছে, আগের মেমোটা এবং পরের মেমোটা, দুটো মেমো আমি, কারণ এইগুলি এত বাজে কাজ হয়েছে যে আমি এটা নিয়ে আলাপ করতে, আপনার সঙ্গে আমি আলাপ করছি না, আমাকে খুব খারাপ লাগছে, বিকজ আমি ক্রিকেটে আতুর ঘর থেকে আসছি ভাই, অ্যান্ড আই কাম ফ্রম এ ব্যাকগ্রাউন্ড, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অ্যান্ড এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, যেখানে অনেস্টি ইজ দ্য ওয়ার্ড, ডি শব্দটাই নাই, ডিসঅনেস্টি ওখানে, এবং ওখানে পেইং রেসপেক্ট টু আদার্স, লাভ অ্যান্ড রেসপেক্ট, ক্রিকেটে আমরা বলি সবসময়। আম্পায়ারদেরকেও আমরা ম্যাচ রেফারিরা বলে দিই যে তুমি মাঠে যাবো, তোমাকে সে রেসপেক্ট করবে, তখন ইউ উইল পে রেসপেক্ট টু দ্য ক্যাপ্টেন, ফিল্ডিং ক্যাপ্টেন, দেন দে উইল পে ইউ রেসপেক্ট। সো ডোন্ট বি মানে হার্শ, ডোন্ট বি। আর ক্রিকেটে আম্পায়াররা দে আর নট পুলিশ, আর প্লেয়ার্স দে আর নট ক্রিমিনালস। কাজে এখানে একটা সমন্বয় থাকতে হবে কোনো সিদ্ধান্ত নিতে গেল। প্লেয়ারদেরও যেমন বুঝতে হবে, আজকাল প্লেয়াররা হচ্ছে কি ক্লাব ক্রিকেটে প্রচুর পয়সা পায় বা যায় পায়, সেটার থেকে তারা রান করতে না পারে, পারফর্ম করতে না পারে, তারা অজুহাত খোঁজে। দুষ্টু লোকেরা বলে বাঙালির নাকি 3টা হাত, ডাইন হাত, বাঁ হাত আর অজুহাত। তো সেই অজুহাত দিয়ে তারা একটা সিন ক্রিয়েট করে, কিন্তু তারা আজকাল দে ক্যানট এস্কেপ, কারণ কোড অফ কন্ডাক্ট ইজ ভেরি স্ট্রিক্ট, এবং এই কোড অফ কন্ডাক্ট আমরা তৈরি করিনি, মেজর বেসিক কোড অফ কন্ডাক্ট কিন্তু আইসিসি থেকে করাই আছে। এখানে যেটা হবে,
মাঠের রাজা হলো আপনার আম্পায়ার্স। দে ফাইন্ড দ্যাট সামথিং যারা করেছে, দে উইল মেক এ কমপ্লেন ফর্মে। কার কাছে? ম্যাচ রেফারির কাছে। ম্যাচ রেফারি কিন্তু ইন্টারফেয়ার করে না আম্পায়ারদের ব্যাপারে। আসলো ম্যাচ রেফারি তো সব দেখছে, আবার ম্যাচ রেফারি কিন্তু সব দেখতেছে, সে তার নোটস নিচ্ছে, সে দেখলো যে ঠিক আছে, অ্যান্ড হি উইল অনার ইট। তখন কীভাবে? লেভেল 1 লেভেল 2 হলে তার স্যাংশনটাকে লিখে নর্মালি ওই প্লেয়ারের কাছে উনি দিয়ে আসেন, নিজে দিয়ে আসেন যে দিস ইজ ইট। তুমি ওখানে লেখা আছে, তুমি যদি অ্যাগ্রি করো যে তোমার 10% ফাইন বা 1 মান্থ ফাইন, তাহলে তুমি ওই খোপে ওই গ্যাপ, ওই যে বক্সটা আছে ওখানে টিক মার্ক করে সই করে দাও। আর যদি মনে করো যে না, তুমি কন্টেস্ট করতে চাও, তুমি একটা হিয়ারিং চাও যে আমার সাথে, ফাইন। তো ওখানে আবার বলাও থাকে, ম্যাচ রেফারি যে 2-3 পাতা ফর্ম, ওখানে বলাই থাকে যে তুমি হিয়ারিং চাইলে হিয়ারিংটা এতটার সময় এই জায়গায় হবে। আমার তুমি কি ক্যামেরা ভিডিও চাও না চাও না, ওইটা আবার টিক মার্কের জায়গা আছে। আচ্ছা, যদি ভিডিও ম্যাচ হয়, টিভি ম্যাচ, তখন ম্যাচ রেফারি ভিডিও রাখবেই, পেন টাইপে সে রেখে দিবে, ওই স্ক্রিনে আসলে দেখাই দেবে যে এই করছো তুমি। আমার সাথে একটা হয়েছিল, পাকিস্তানের এক প্লেয়ার ছিলেন এখানে বিপিএলে এই সাথে, এবং আলটিমেটলি সে চ্যালেঞ্জ, এবং তাকে আমি ফাইন করেছিলাম 25,000 টাকা। তখন ওইখানে যখন সে মানে বেয়াদবির সুরে চ্যালেঞ্জ করে বসলো, এবং আমি যখন ওটা দেখালাম লোগো নিয়ে, সে পাকিস্তানের লোগো লাগায় খেলতে নামছে হেলমেটে, বাট ইটস এ ভেরি সিরিয়াস অফেন্স। এটা আমি পাকিস্তান টিমের প্লেয়ার, আই স্যালুট ইউ, বাট ইউ আর প্লেয়িং ফর এ ফ্র্যাঞ্চাইজি টিম, ওই টিমের লোগো সবাই পড়ছে, তোমাকে পড়তে হবে। এবং সে চ্যালেঞ্জ করতেছেন, আমি পড়ি নাই। আর আমি ড্রেসিং রুম থেকে দেখাইছিলাম তাকে, সে বেরোয় আসতেছে, এবং আই ফাইন্ড হিম 50,000, আরও 25,000 টাকা আমি বাড়াইছিলাম তাকে। এবং আই ফাইন্ড ইউ 25,000, নাও আই ফাইন্ডিং 50,000, নাও ইউ ওয়ান্ট টু অ্যাপিল, ইউ ক্যান অ্যাপিল, ইউ ক্যান গো টু দ্য হায়ার কোর্ট অফ দিস বিপিএল। ভয়ও যায় না, জানে এটা আবার 1 লাখ হয়ে যেতে পারে। তো এরকম অজুহাত খোঁজার পর্যন্ত, তখন ওই ম্যাচ রেফারি তাকে ওটা দিবে, ওটা যদি উনি সিগনেচার করে দেয়, টিক দিয়ে হয়ে গেল, ম্যাটার সেটল। হিয়ারিং চাইলে হিয়ারিং আসবে, হিয়ারিংয়ে ম্যানেজার বা ক্যাপ্টেনকে নিয়ে আসতে পারে, সে আসলে তার সাক্ষী হিসাবে বা তার প্রতিনিধি হিসাবে, তখন কথা বল। ম্যাচ রেফারি এখতিয়ার থাকে ওইখানেই, যে তাকে ফাইন করছি 50%, দেখলাম যে সে করছে ওইখানে, এটা কিন্তু ক্যামেরা মিটিং হচ্ছে, নো থার্ড পার্সন ইজ অ্যালাউড দেয়ার ওই রুমে। তারপরে সে কী করলো, এখনও ওইটা কিন্তু ডাইভালজ হয় নাই, তার কাছে চিঠি গেছে, কী গেছে না গেছে নোবডি নোজ। তো গেছে 50% ফাইন। সে কী করলো, ওকে তোমার ট্র্যাক রেকর্ড আমি দেখছি, তুমি ভুল করে ফেলছো, কিন্তু অতীতে তোমার ট্র্যাক রেকর্ডটা ভালো। ট্র্যাক রেকর্ডটা আবার ম্যাচ রেফারি দেখবে একটা প্লেয়ারে, দেখে ওকে আই মেক ইট 30%, নো ফার্দার ডিসকাশন, ওকে হ্যান্ডশেক। চা খাবা না কফি খাবা, ইউ হ্যাভ টু টেক হিম ইন টু ইউর গুড বুক, যেটা আমি করি। ডাকার সঙ্গে সঙ্গে তোকে চা আর কফি অফার করি, কারণ সে তোমার শত্রু না, সে ভুল করে ফেলছে, ভুলে মাসুল তাকে দিতে হবে কম আর বেশি। বাট ভয়ানক হয় কখন, যেটা হয়েছে এই যে কেসটা আপনি বলতেছেন, তার মানে কি, এটা কার মান সম্মান নিয়ে আপনি টান মারলেন? একটা ম্যাচ রেফারি, হি ইজ দ্য চিফ জাস্টিস অফ দ্যাট ম্যাচ, হ্যাঁ, তার রুলিংয়ের উপরে আপনি হস্তক্ষেপ করলেন কিভাবে? শুধু তার না, তারপরে সেটা টেকনিক্যাল কমিটিতে গেছে, তারাও অ্যাপিলটা আসলে অ্যাকসেপ্ট করেনি, সেটাও আমরা শুনেছি। এবং এটা খুবই অবিশ্বাস্য। এবং টেকনিক্যাল কমিটির মনি ছিল, তিনি রিজাইন করেছেন, এবং আর নতুন টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান হিসেবে নাজমুল আবেদিনকে নেওয়া হয়েছে, এবং সেইখানে আবার ওই পুরনো শাস্তি আবার ফিরে এসেছে, কিন্তু স্থগিত হয়ে, মানে 1 বছরের জন্য স্থগিত। এটাও আসলে ঘটে কিনা ক্রিকেটে? এটা আমি পৃথিবীতে দেখিনি কোথাও ঘটছে। যেটা একটা হয় যে সাসপেনশন, যেটা সাকিব আল হাসানের হয়েছিল, তাকে কিন্তু 2 বছর সাসপেন্ড করা হয়েছে, কিন্তু 1 বছর ইমিডিয়েট খাটতে হবে, আর 1 বছরটা আগামী 1 বছর ওর পরে যদি সে আবার কোনো কিছু করে, ওটা অটো অ্যাপ্লাই হয়ে যাবে। আর যদি কোনো কিছু না হয় তাহলে ওটা মাপ, ওটা বলে সাসপেনশন বলে। তো এক্ষেত্রে তো ওগুলি না। জি না, মানে তাহলে কিভাবে হলো তাওহিদ হৃদয়? এবং কালকের ঘটনা নিয়ে আমরা একটু কথা বলবো, যে আম্পায়াররাও কি আসলে কালকে তাওহিদ হৃদয়ের উপর কোনো বাড়তি কোনো এই রাগ থেকে কোনো শাস্তি দিতে পারে কিনা? আপনি বলছিলেন যেটা আগে কখনোই দেখেননি, এরকম মাঝপথে শাস্তির একটা নিষিদ্ধ হয়ে 1 বছরের জন্য চলে যাও। ঠিক একইভাবে একই ক্রিকেটারের 3 ম্যাচের মধ্যে আসলে দ্বিতীয়বারের মতো শাস্তি পাওয়া, সেটাও আলোচনা এসছে, এবং সেটাও কাকতালীয়ভাবে যে তার 1 পয়েন্ট শাস্তি হয়েছে, সেটা যোগ হয়ে যাওয়াতে আরও 2 ম্যাচ নতুন করে নিষেধাজ্ঞা যোগ হয়ে গেছে। আমি বলছি এক্ষেত্রে আম্পায়ার, রেফারি কিংবা যারা টেকনিক্যাল পার্সন আছে, তাদের রাক্ষোভটাও কি এর মধ্যে যুক্ত হতে পারে কখনো? আপনার মনে হয় যে? আমার মনে হয় না। আমি বিনয়ের সঙ্গে আপনার
সঙ্গে দ্বিমতের কোনো সুযোগ নাই, আপনি জানতে চেয়েছেন। জি সেটা হলো, এটা হয় না, কোনো আম্পায়ার বায়াসড হয় না। এবং তাহলে যদি সে ওরকম যদি সে কোনো সময় করে থাকে, এবং দের ইজ আম্পায়ার্স কমিটি, অ্যালটমেন্ট কমিটি, আপনি দেখবেন এবার কিন্তু বিপিএলে আমরা আম্পায়ার একদম শর্ট লিস্ট করে ফেলছিলাম, ম্যাচ রেফারি একদম শর্ট লিস্টেড ছিল। অর্থাৎ বাংলাদেশের প্রেক্ষাপটে যারাই মোটামুটি যাদের উপর আস্থা রাখা যায়, যাদের কনফিডেন্স আছে, যাদের গ্রহণযোগ্যতা আছে, তাদেরকেই আমরা করেছি। আর একটা জিনিস যেটা আমাদের দৈন্যতা, এটা আরও কতদিন থাকবে, কত বছর থাকবে আমি জানি না। আপনি যদি ইন্টারন্যাশনাল ক্রিকেট আম্পায়ারদের দিকে তাকান, ফ্র্যাটার্নিটির দিকে, কমিটির দিকে তাকান, কারা এরা? ওল আর ফর্মার টেস্ট প্লেয়ার, কেউ টেস্ট প্লেয়ার, কেউ ফার্স্ট ক্লাস ক্রিকেটার, এর নিচে নাই। অর্থাৎ কেন কথাটা বললাম, যে ওই যখন আমি ব্যাটিং করতেছি বা আমি বোলিং করতেছি, আমি যখন জানি যে এই আম্পায়ার তো টেস্ট প্লেয়ার, এই আম্পায়ার তো ফর্মার ফার্স্ট ক্লাস প্লেয়ার, রেসপেক্টটা বেশি থাকবে। এখন আমাদের দেশে যে আম্পায়াররা 95% আম্পায়াররা দে হ্যাভ নেভার প্লেড ওই গ্রেট ক্রিকেট, ওই লেভেলের। আমাকে বলেন, একটা বলেন, একজন দুজন, একমাত্র সৈকত ইজ হ্যাজ প্লেড ফর বাংলাদেশ, মুকুল ফার্স্ট ডিভিশন খেলেছে, আরও দুইজন হয়তো খেলেছে কম বেশি সেকেন্ড ডিভিশন, বাট নাম করার মতো এরকম কিছু না। সো এইটা একটা মাইনাস পয়েন্ট হিসাবে রয়ে গেছে, টু কমান্ড রেসপেক্ট ফ্রম দ্য প্লেয়ার্স, আম্পায়ারদের জন্য। প্লেয়ার আম্পায়ারদের কাছে দেখবেন, নাদির শাহ ওই দেশে আম্পায়ার ছিল, মরহুম নাদির শাহ, অনেক ভুলভাল ডিসিশন দিচ্ছে, বাট এভরিবডি অ্যাকসেপ্টেড নাদির শাহ বিকজ দ্য পিআর ওয়াজ ভেরি গুড। এক নম্বর পাবলিশন। তারপরে সে ক্রিকেট প্লেয়ার ছিলেন, ই ন্যাশনাল টিমে খেলে না, বা হি ওয়াজ ইন দ্য স্কোয়াড, প্রাইমারি স্কোয়াডে, ইসেতে সাইড ম্যাচ খেলেছে দেশের হয়ে। অ্যান্ড হি ওয়াজ এ ডিসাইসিভ পারসন, ডিসিশন মেক করতো, খুব কারেক্টলি করতো। তার একটাই ছিল, যেটা এখন বলতেই পারি, যেটা খুব আমরা আদরের সঙ্গেই ওটা গ্রহণ করে নিতাম, ওটা লেখালেখি কিছু করতে দিল ওর বিপদ, যে রকুল ভাই আপনি লেখা দেন বস, কী লিখতে হইব, আমি তুমি লেখো, প্র্যাকটিস করো, এখানে একটা রিপোর্ট দিতে হবে তোমাকে। বাট অন দ্য ফিল্ড ই ওয়াজ এ ভেরি গুড আম্পায়ার। তো ওই ক্রিকেট প্লেয়ার, তার ব্যাকগ্রাউন্ডটা ছিল কি, সেই জায়গায় অ্যাকসেপ্টেন্সের ঘাটতি আছে, নতুন আম্পায়ার ওইভাবে টেস্ট প্লেয়ার কিংবা ফর্মার ফার্স্ট ক্লাস প্লেয়ার আসছেন না। আমরা একটু অন্য জায়গায় যাই, তাহলে দিতে হয় যে লেভেল 1 শাস্তির কারণে 1 পয়েন্ট যোগ হওয়াতে 8 পয়েন্ট হয়ে গেল, মানে আরও 2 ম্যাচ শাস্তি যোগ হলো। মানে এইটা কি অ্যাপিল করার কোনো সুযোগ আরও আসছে নাকি, আইনে কি বলে? কারণ লেভেল 1-এ নর্মালি অ্যাপিল করা যায় না, আমরা জানি। লেভেল 1 লেভেল 2-তে যায়, লেভেল 1-এ যায় না। জি। তো এখানে এটা তো সব ক্যারি ফরওয়ার্ড হচ্ছে, তার জি। তো এই ক্যারি ফরওয়ার্ড হয়েছে, এটা অ্যাড হয়েছে। জি। এখন এখানে আমি ঠিক এই মুহূর্তে আমি এক্স্যাক্টলি কিছু বলতে পারবো না, বাট এটা আমার মনে হয় এটা তার সুযোগটা খুব কম, খুবই কম। আচ্ছা, আমরা একটু ওভারঅলে শেষ করতে চাই যে ক্রিকেট বোর্ডের এই অবস্থা, আপনি ফারুক ভাইকে বলছিলেন যে তিনিও যেমন সবাইকে কাছে নিতে পারছেন না, সবাইও তার কাছে আসছেন না, এবং নানা সমস্যা প্রতিনিয়তই আসছে। এটা কি নির্বাচনের আগ পর্যন্ত চলতেই থাকবে এভাবে বোর্ড? রাইট। আমি উত্তরটা দেওয়ার আগে তো ফারুকের ব্যাপারে পক্ষে একটা কথা বলবো, হি হ্যাজ ডান এ ওয়ান্ডারফুল জব। কোনটা? আপনি দেখেন বাংলাদেশে 5ই আগস্টের পরে যে অশান্ত ফাইন্যান্সিয়াল সেক্টর, সমস্ত সেক্টর, ব্যাঙ্কগুলো ক্লাবস করতেছে, সেইখানে ক্রিকেট বোর্ডে প্রতি মাসে কত কোটি টাকা খালি স্যালারি দিতে হয়। সেইখানে যদি একটা সিক ব্যাংকে ওই টাকাগুলো ছিল, এবং খুব কম রেটে দেওয়া হতো এফডিআরগুলো, 7% না 7% কত। তো ফারুক যেটা করেছে, যে একটা ভালো ব্যাংকে নিয়ে গেছে, প্রায় 10 to 12%-এর মধ্যে, ওটা বোধহয় 11 না কততে, এবং ওইখান থেকে যে প্রফিটটা জেনারেট হবে, দ্যাট ইজ গুড এনাফ মানি 1 বছর বাংলাদেশের ক্রিকেটের বোর্ডের স্যালারি, বেতন সব দিয়ে ওরা উদ্বৃত্ত থাকবে। সেটাতে ভালো কাজ করছে। তো এইটাকে তো আমি আশা করছিলাম যে আমার মিডিয়া ভাইরা বিশেষ করে পজিটিভলি নেবেন, কিন্তু দুঃখজনক এখন কোন মিডিয়া যে কীভাবে নেবে, কারণ এত অনলাইন আর এত কিছু। তো তাদের কাছে অনুরোধ করব আমি এখান থেকে, আপনার অনুষ্ঠান থেকে, যে দেখেন ক্রিকেটকে আমাদের সবার বাঁচাইতে হবে, সমালোচনা করবো, কারণ এমন কিছু করতে যেন না যাই যেন ক্রিকেটাই, কারণ ক্রিকেট কিন্তু ধাক্কা খেয়ে গেছে। আমরা কিন্তু আমাদের গ্রাফ কিন্তু আর নিচের দিকে, আবার সামনে কিন্তু একটা অশ্বিনী সংকেত যে 2 টায়ার টেস্ট ক্রিকেট আসতেছে। বাংলাদেশ কিন্তু লোয়ার টায়ারে চলে গেছে। আপনি দেখেন এবার আমরা খেলা খেলছি জিম্বাবুয়ে সিরিজে, আমরা কোনো ব্রডকাস্টিং স্পন্সর পাইনি। আমাদের না পাওয়ার কারণটাও কিন্তু স্পষ্ট, বাংলাদেশের পারফরমেন্সও কিন্তু সেই লেভেলের না। ওই জায়গায় তো আমি যাচ্ছিলাম,
এখন আপনি যখন লোয়ার টায়ারে যাবেন আপনি খেলবেন কার সাথে? আফগানিস্তান, আয়ারল্যান্ড, আয়ারল্যান্ড, ফাইনল্যান্ড, স্কটল্যান্ডের সাথে। তো আফগানিস্তান, ওই খেলা কেউ কিনবে দেখার জন্য? কারণ এই ব্রডকাস্টার যারা রাইটস কিনে তারা তো ওটাকে তো আপনি আমার থেকে আবার বেশি ভালো বিক্রি করতে জানেন। হবে তাকে। বিক্রি করতে হবে। তো কাজেই এই যখন অবস্থা এইখানে যখন, তাহলে এই ক্ষতিটা কার হবে? বাংলাদেশ ক্রিকেটের ক্ষতি হবে। আর বাংলাদেশ ক্রিকেটের ক্ষতি হলে আমার আপনার সবারই কিন্তু ক্ষতি হবে। একদমই তাই। ফুটবল কিন্তু এই ক্ষতির মধ্যে পড়েছিল, সেখান থেকে কিন্তু ফুটবল তলানির দিকে গেছে। এখন আবার কিছুটা সার্ভাইভ রিভাইভ করা, মাশাআল্লাহ বলি জি। যে এখন আলহামদুলিল্লাহ এখন ওখান থেকে আসতেছে কিছু ব্র্যান্ড আসতেছে আমাদের ফুটবলে জি। বাইরের জগৎ। আমাদের সময় শেষ একদমই। ধন্যবাদ আপনাকে রকিবুল হাসান আমাদের স্টুডিওতে আসার জন্য। আজকের মতো আমরা এখানেই শেষ করছি, আবারও দেখা হবে।